নমস্কার। আজকের বিশেষ সংবাদ শিরোনামগুলো হলো: অসম মেঘালয়ে ভারী বর্ষণের সম্ভাবনা, আমরাঘাটে আদালতের আদেশ অমান্য করে জমি জবরদখলের চেষ্টা, থানায় মামলা, ঘরে ঘরে জল, কাছাড়ে জল জীবন মিশনের লক্ষ্যমাত্রা পূরণ, রামকৃষ্ণনগরে কালীনগর চা বাগানে জমির বিবাদে রক্তাক্ত পরিস্থিতি, পেট্রোল ডিজেলের দামে লাগাতার বৃদ্ধি, আচ্ছে দিন স্লোগানের কটাক্ষ কংগ্রেসের, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এন্ট্রান্স বাধ্যতামূলক, খুলেছে লিঙ্ক, মধুরায় যুবকের বিয়ের অনুষ্ঠানে কাঞ্চন দা, জিজ্ঞাসাবাদ এনআইএ এর, করিমগঞ্জ লঙ্গাই ফায়ারিং রেঞ্জে গুলি চালানোর পরীক্ষা, জনগণকে সতর্ক বার্তা, কালাইনে ড্রাগসের রমরমা ব্যবসা, ধ্বংসের পথে যুব প্রজন্ম, সন্দেহ হয় বিজেপিকেই হয়তো ভোট দিয়েছেন কমলাক্ষ, বলেছেন করিমউদ্দিন বরবুইয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে দেখতে দেখতে এখনই একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখেন। আর এই ভিডিওটিকে সবার সাথে শেয়ার করুন এবং সম্পূর্ণ তথ্য পেতে হলে ভিডিওটি পুরো দেখুন। এইবার শুনুন আজকের খবরগুলি বিস্তারিতভাবে। আগামী দুদিন অসম মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ সিকিমেও, এমনটাই আবহাওয়া দফতরের অনুমান। এজন্য অসম মেঘালয় এবং অরুণাচল প্রদেশের ক্ষেত্রে জারি করা হয়েছে প্রস্তুত থাকার জন্য কমলা সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে অসম এবং মেঘালয়ে আগামী দুদিন ভারী বর্ষণ হবে। বিক্ষিপ্তভাবে দুই রাজ্যের কোথাও কোথাও প্রবল বর্ষণ হবার সম্ভাবনা রয়েছে। একইভাবে আগামী 24 ঘন্টায় সিকিমেও বিভিন্ন জায়গায় প্রচণ্ড বর্ষণ হতে পারে। তাছাড়া এমনি সারা রাজ্যেই বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। আদালতের আদেশ অমান্য করে জমি জবরদখলের চেষ্টা কেন্দ্র করে এক অপ্রীতিকর ঘটনা ঘটে গেল ধলাইয়ের সদাগ্রামে। এদিন ধলাই সদাগ্রামে সুমু দাসে ক্রয় করা জমিতে অস্থায়ীভাবে নির্মিত ঘরে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতিকারী। সুমু দাসের কন্যা সুস্মিতা দাস মোবাইলে ঘটনাটি ক্যামেরাবন্দি করা অবস্থায় তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে ক্যামেরাবন্দি অনেক তথ্য ডিলিট করে দেয় বিবাদী পক্ষ। অবশেষে ধলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদের তাড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ নিয়ে রবি বিশ্বাস, বিপ্লব দাস ও সোনা দাস নামে 3 জনকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করেন সুমু দাস। এদিন সুমু দাস জানান, প্রতিপক্ষ জমি নিয়ে বিবাদে লিপ্ত হলে তিনি আদালতে মামলা দায়ের করেন। এ অবস্থায় আদালত তার পক্ষে রায়দান করে ও তাকে স্থায়ীভাবে এ জমিতে বসতগৃহ নির্মাণের অধিকার প্রদান করেন। আর এ অবস্থায় তারা পুনরায় তার জমিতে জবরদখলের চেষ্টা চালায়। কাছাড় জেলায় গ্রামাঞ্চলে ঘরে ঘরে জল সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করল জেলা জল জীবন মিশন। বিভাগীয় মুখ্য বাস্তুকার কাছাড় জেলায় চলতি বছরের 31 মার্চের মধ্যে 1,05,000 গৃহে জল সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিলেন। জেলা জল জীবন মিশন এই সময়সীমার মধ্যে 1,05,110টি গৃহে সংযোগ পৌঁছে দিতে সক্ষম হয়েছে। জেলা জল জীবন মিশন সঞ্চালক তথা জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের শিলচর 2 নং সংমণ্ডলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রত্নজ্যোতি দত্ত চৌধুরী এক বিবৃতিতে জানিয়েছেন, কাছাড়ের জেলাশাসক তথা DWSM চেয়ারপারসনের নির্দেশনায় কাজ করায় এই সফলতা পাওয়া সম্ভব হয়েছে। মিশন সঞ্চালক ওই বিবৃতিতে এও উল্লেখ করেন, এ সাফল্যের পেছনে রয়েছে বিভাগীয় কর্মচারী ও আধিকারিকদের নিরলস পরিশ্রম। রামকৃষ্ণনগর থানার অন্তর্গত কালীনগর চা বাগানে জমি সংক্রান্ত বিষয়ে দুপক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। কালীনগর বাগান ম্যানেজারের পক্ষ থেকে জানা যায়, সন্ধ্যা দুসাদ ও তার পরিবারের সবাই মিলে বাগানের সেই জমি দখল করার ষড়যন্ত্র করছে। বাগান পক্ষ থেকে সেই স্থানে যাওয়ার পর উপস্থিত থাকা সন্ধ্যা দুসাদ সেই ঘরে ঢুকতে বাধা দেন। আর ঠিক তখনই ঘটে মারামারির ঘটনা। বাগান ম্যানেজারের ভাষ্যমতে সেই পরিবারের ছেলে রাজা দুসাদ ধারালো অস্ত্র দিয়ে বাগানের শ্রমিকের উপর প্রাণঘাতী হামলা চালায়। আর তাতে রাজা দুসাদের দাদা রজত দুসাদ সহ ঘটনাস্থলে উপস্থিত থাকা অসংখ্য বাগানের শ্রমিক আহত হন। দুপক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হওয়ায় ঘটনাস্থলে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সন্ধ্যা দুসাদের ভাষ্যমতে জানা যায়, তারা তখন সবাই খাবার নিয়ে বসেছিলেন। আর ঠিক তখনই কালীনগর চা বাগান
বাগানের রাজু সাহেব, কুর্মি সাহেব ও বড় সাহেব কানাই তাদের পরিবারের উপর হামলা চালায়। দুপক্ষের মধ্যে মারামারিতে বাগানের অসংখ্য কর্মীরাও সামিল ছিলেন। দুপক্ষই জখম হয়েছেন। তার মধ্যে বেশি গুরুতর জখম হয়েছেন রাজা দুসাদের ভাই রজতু দুসাদ। ঘটনার খবর রামকৃষ্ণনগর থানায় জানানো হয়। তখন পুলিশ প্রশাসন দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে দুপক্ষের মধ্যে জখম লোকজনকে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। তারপর দুপক্ষই রামকৃষ্ণনগর থানায় এজাহার দায়ের করেন। মূল্যবৃদ্ধি রোধে ব্যর্থ বিজেপি সরকার। কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মা একদিকে উন্নয়নের জয়গান করছেন, অন্যদিকে জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে নাবিশ্বাস উঠছে সাধারণ মানুষের। করোনাকালে কর্মসংস্থান হারানো মানুষের চরম দুর্ভোগ, চাকুরির আশায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের আর্তনাদ এবং পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি দেশ তথা রাজ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রামান্না বড়ুয়া। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ কার্যসূচিতে কেঁপে ওঠে করিমগঞ্জের অফিসপাড়া। অতিরিক্ত আবর্ত ভবন সংলগ্ন ধর্নাস্থলে জড়ো হয়ে কংগ্রেসীরা কেন্দ্র ও রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। হাতে প্লেকার্ড, ব্যানার সহ গ্যাস সিলিন্ডার নিয়ে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করেন জেলা কংগ্রেস নেতারা। মূল্যবৃদ্ধি প্রতিরোধে বর্তমান সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন করিমগঞ্জ জেলার দায়িত্বে থাকা কংগ্রেস কর্তা তথা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রামান্না বড়ুয়া। আসাম বিশ্ববিদ্যালয় সহ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির ক্ষেত্রে এবার সর্বভারতীয় পরীক্ষা হচ্ছে। এন্ট্রান্স পরীক্ষার জন্য CUET বসতে হচ্ছে। লিঙ্ক খোলা থাকবে এ মাসের শেষ দিন পর্যন্ত। মাওবাদী বিরোধী অভিযানে নেমে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর আধিকারিকরা জিজ্ঞাসাবাদ চালালেন উদারবন্দ থানা এলাকার মধুরা শুকাচড়ার বাসিন্দা এক যুবক মনোজ ওরাংকে। এর পাশাপাশি ডিব্রুগড় জেলার নাহারকাঠিয়া এলাকার চাচনি শামুকতলা থেকে কাছাড় জেলার জয়পুর থানা এলাকার দিগলি মহালতর পুঞ্জির বাসিন্দা সরস্বতী ওরাং নামে এক যুবতীকেও আটক করা হয়েছে বলে জানা গেছে। মধুরা শুকাচড়ার মনোজ ওরাং সম্পর্কে জানা গেছে এনআইএর দল তার বাড়িতে অভিযান চালায়। এরপর তাকে উদারবন্দ থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ চালানো হয়। জিজ্ঞাসাবাদ চালিয়ে তার মোবাইল বাজেয়াপ্ত করার পর তাকে যেতে দেওয়া হয়। মনোজের বয়ান অনুযায়ী উদারবন্দের পাতিমারা থেকে ধৃত শীর্ষ মাওবাদী নেতা অরুণ কুমার ভট্টাচার্য ওরফে কাঞ্চন দা এবং তার সহযোগী আকাশ ওরাং সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জবাবে সে জানিয়েছে কাঞ্চন দাকে সে চিনত না, তবে আকাশ তার পূর্ব পরিচিত। মাস কয়েক আগে সে তার বিয়েতে আকাশকে নিমন্ত্রণ করেছিল। নিমন্ত্রণ রক্ষা করতে আকাশ তার বাড়িতে গিয়েছিল, সঙ্গে নিয়ে গিয়েছিল কাঞ্চন দাকেও। এসব কথা সে জানিয়েছে এনআইএর আধিকারিকদের। করিমগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশে করিমগঞ্জের 4 নম্বর অসম ব্যাটালিয়ন এনসিসি ক্যাডেটদের ইন্টারগ্রুপ কম্পিটিশনের জন্য গুলিচালনার পরীক্ষা করিমগঞ্জের লঙ্গাই এসএ ফায়ারিং রেঞ্জে 3 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং আগামী 10 এপ্রিল পর্যন্ত চলবে। এতে প্রায় 20 জন এনসিসি ক্যাডেটকে রাইফেল দিয়ে গুলি চালানোর পরীক্ষা চলছে। এই গুলি চালানোর পরীক্ষার সময় যাতে কোনো অবাঞ্ছিত দুর্ঘটনা না ঘটে তার জন্য ওই ফায়ারিং রেঞ্জ সংলগ্ন এলাকার জনগণকে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। সরকারি এক প্রেস বার্তায় এ খবর জানানো হয়েছে। কাঠিগড়া প্রাণকেন্দ্র কালাইন বাজার ও আশপাশ এলাকা ড্রাগস ব্যবসার মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। নিত্যদিন কালাইন বাজার ও আশপাশ এলাকায় মাদকের অবাধ ব্যবসা চলছে। কালাইন বাজারের পেট্রোল পাম্প এলাকা, এমবি স্কুলের খেলার মাঠ, ডিগাবর রোড এলাকায় দিন দুপুরে বিক্রি হচ্ছে নেশা সামগ্রী। ড্রাগসের কারবারিরা সকাল হতেই এসব এলাকায় মাদক নিয়ে হাজির হয়। কালাইন বাজার ও আশপাশ এলাকায় চলা মাদকের ব্যবসায় যুব প্রজন্ম ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। নেশার কবলে পড়ে যুব প্রজন্ম একদিকে যেমন আর্থিকভাবে দুর্বল হচ্ছে, তেমনি শারীরিকভাবেও দুর্বল হচ্ছে। নেশা সামগ্রী কেনার অর্থ জোগাতে যুব প্রজন্মের একাংশ চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িয়ে পড়ছে। ফলে গোটা কালাইন এলাকায় চুরি এবং ছিনতাইয়ের ঘটনা হু হু করে বাড়ছে। চোর এবং ছিনতাইবাজদের আতঙ্কে সাধারণ জনমনে ত্রাস সৃষ্টি হয়েছে। গত এক মাসে কালাইনে 20টিরও বেশি বাড়ি ও প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। গড় বাড়িতে চুরির সঙ্গে পাল্লা দিয়ে চলছে গরু মহিষ চুরি। কালাইনে সংগঠিত এসব চুরিকাণ্ডের মুখ্য কারণ হচ্ছে মাদক। অন্যান্য নেশা সামগ্রীর খরচ থেকে ড্রাগসের খরচ অনেক বেশি, তাই
এলাকায় চুরি এবং ছিনতাই ছাড়া ড্রাগস আসক্তদের কাছে নেশা মেটানোর খরচ জোগানোর বিকল্প পথ নেই। কালাইনে চলা মাদকের ব্যবসা প্রত্যক্ষ করে সচেতন মহলে রাতের ঘুম উবে গেলেও পুলিশ নির্বিকার। দিন দুপুরে এসব নেশা সামগ্রী বিক্রির ঘটনা আম জনতার চোখে পরিলক্ষিত হলেও পুলিশের চোখে পড়ে না। কালাইনের আম জনতা একাধিকবার একাধিক মাদক ব্যবসায়ীকে পাকড়াও করে পুলিশে সমঝে দিয়েছেন। ধৃত মাদক ব্যবসায়ীদের জেরার মাধ্যমে পুলিশের কাছে ওই ব্যবসার মূলোৎপাটনের সুযোগ এলেও পুলিশ রহস্যজনকভাবে এ পথে মরায়নি। কালাইনে চলা মাদকের ব্যবসা বন্ধ করতে পদক্ষেপ নিতে কাছাড়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন জনগণ। রাজ্যসভা ভোটে কোন দলের বিধায়ক বিক্রি হয়েছেন, কাদের ভূমিকা সন্দেহজনক, এসব নিয়ে চাপাউনতর চলছে। রিপুন বরার কাছ থেকে 1,60,00,000 টাকা নিয়েছে এআইইউডিএফ। কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এমন গুরুতর অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে। রিপুন টাকা দেওয়ার কথা অস্বীকার করেছেন। এরপর কমলাক্ষ সুর নরম করে বলেছেন, রিপুন যখন অস্বীকার করছেন তখন এ নিয়ে আর কথা বাড়াতে চান না তিনি। কিন্তু কমলাক্ষ কথা বাড়াতে না চাইলেও এআইইউডিএফ বিধায়করা তার দিকে তীর তাক করছেন। এআইইউডিএফেরই সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া ওরফে সাজু বলেছেন, কমলাক্ষ মিথ্যেবাদী। তার সন্দেহ কমলাক্ষ হয়তো রাজ্যসভা ভোটে বিজেপিকে ভোট দিয়েছেন। পাল্টা জবাবে কমলাক্ষের মন্তব্য, বিধানসভা অধিবেশন চলার সময় ক্যান্টিনে বসে এআইইউডিএফের একাংশ বিধায়ক লেনদেন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। নিজের কানে ওদের কথা শুনেছি। আমার কাছে তো আর এর কোনো অপ্রমাণ নেই। তাই স্বয়ং রিপুন যখন বিষয়টি অস্বীকার করেছেন তখন এ নিয়ে আর কিছু বলার নেই। তবে এটা তো গোটা রাজ্য জানে যে বদরুদ্দিন সাহেব নির্বাচন এলেই কী করেন। এআইইউডিএফ বিধায়কদের যে কেনা যায় সেটা তো অনেক আগেই প্রমাণ হয়েছে। তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় এআইইউডিএফ বলছে, কমলাক্ষ বিজেপির এজেন্ট। তিনিও রাজ্যসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছেন বলেই এখন গলাবাজি করে বিভ্রান্তি সৃষ্টি করছেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখেন। আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। নমস্কার।